বংশগতি। সাউন্ড 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 ক্লিয়ার, সব কিছু ক্লিয়ার, ক্লাসে মনোযোগে যাই। দেখ, এখানে একটা কথা লিখছে, জীব মানে হচ্ছে আমরা, বুঝলাম। আমরা বলি হচ্ছে কি বংশ মানে বাবার ছেলে মেয়ে দাদা নানি। দেখ এখানে একটা কথা লিখছে, সেটাকে বলছে গতি। হোয়াট ইজ ডু ইউ মিন বাই গতি? গতি মানে কোনো কিছু কি হওয়া, রানিং হওয়া, মানে গতিশীল হওয়া। এখানে বংশগতি বলতে আসলে কি বুঝেছে, সেটা হচ্ছে পারাপার করা, কোনো একটা জিনিস এক জায়গা থেকে অন্য জায়গায় কি করা, পারাপার করা। যেমন আমাদের হচ্ছে কি কিছু বৈশিষ্ট্য আমরা বাবা থেকে পাই, কিছু বৈশিষ্ট্য আমরা মা থেকে পাই। তাহলে বাবা মা, এদের থেকে সন্তানের মধ্যে কিছু বৈশিষ্ট্য কি করি আমরা, পারাপার করি। যে এই পারাপার করাকেই বলতে হয় আসলে বংশগতি। মানে বংশে বৈশিষ্ট্যগুলো গতিশীল করে নিয়ে যাচ্ছে, সে গতিশীল হয়ে আসে। সে তার বাবার কাছে ছিল, এখন সন্তানের কাছে, এরপর তার নাতি নাতনির কাছে, এরপর আরও যাবে, যেতে থাকবে। তাহলে এটা কি গতিশীল না বংশ বৈশিষ্ট্যগুলো? এটাকেই বলা হয় হচ্ছে কি জীবের বংশগতি। আমি যদি এই চ্যাপ্টারের মূলভাব বলি, সেটা কি, সেটা হচ্ছে কি আমাদের মা বাবা থেকে কিভাবে আমাদের বৈশিষ্ট্যগুলো আমরা পাইছি, এই জিনিসটা নিয়ে পড়াশোনাটাই হলো বংশগতি। আরেকটা পার্ট আছে বিবর্তনটা হচ্ছে পরে, আমরা আগে পড়বো হচ্ছে বংশগতি। ক্লিয়ার? কিন্তু এর আগে চ্যাপ্টারে পড়ছিলাম হচ্ছে আসলে আমরা কিভাবে জন্ম নিই। এটা এখন পড়াচ্ছে হচ্ছে আমরা জন্ম নিলাম, ঠিক আছে, আমরা যে মা বাবার মতো দেখতে হইলাম ওইটা। তার আগে আমরা একটা কি পড়বো, আমরা হচ্ছে আজকে একটা কলকারখানার গল্প পড়বো। সেটা কি, আমাদের দেশে শত শত কলকারখানা আছে। কলকারখানা বলতে আমি বুঝাইলাম কি, আমি বুঝাইলাম হচ্ছে আমাদের দেহের প্রত্যেকটা কোষকে বলা হয় এক একটা কলকারখানা। আমি হিসাব করলাম, ঠিক আছে। আমাদের দেহের প্রত্যেকটা সেলকে আমরা কি হিসেবে কল্পনা করব, কলকারখানা। এখন কলকারখানার কাজ কি? কলকারখানার কাজ যেমন যদি আমি পোশাক তৈরির কলকারখানা বলি, ওইখানে কি হয়, পোশাক তৈরি করি। এখন পোশাক তৈরি করার জন্য তো মেশিন দরকার। এই মেশিনগুলো বানানোর জন্য তো কি দরকার, কোনো না কোনো বই পড়ে তো মেশিনগুলো বানাইতে হবে, ঠিক আছে। আমি যদি কোনো একটা আমাদের ঘরে মুরগির মাংস রান্না করা হবে, এখন আমরা জানি না মুরগির মাংস কীভাবে রান্না করতে হয়। আমি কি করব, হয় ইউটিউবে ভিডিও দেখব, না হলে যদি আমাদের তো তখন পুরাতন যুগ, ইউটিউবে ভিডিও দেখার সময় নেই, আমরা কি দেখব, আমরা হচ্ছে কোনো একটা বই থেকে এই যে মুরগির মাংস রান্না করা জিনিসটা দেখে নিব, কিসের পর কী দিতে হবে, কত পরিমাণ দিতে হবে। ঠিক এইভাবে আমি যদি একটা কলকারখানায় বলি যে একটা পোশাক তৈরি করব, ওইখানে মেশিনগুলো কীভাবে তৈরি করব, এগুলো কিন্তু লেখা আছে। এখন কিছু না কিছু লেখা আছে, এগুলো কোথায় লেখা থাকে, এগুলো হচ্ছে একটা বইয়ে লেখা থাকে, ঠিক আছে, একটা বইয়ে লেখা আছে। এখন আমি যদি চিন্তা করি এই বইটাতে একটা কি গুরুত্বপূর্ণ একটা সম্পদ, এটা বলতে পারে একটা সম্পদের মতো, এই সম্পদটাকে আমাকে কি করতে হবে, সেভ দিয়ে রাখতে হবে, কোথাও না কোথাও ঠিক মতো সেভ দিয়ে রাখতে হবে। তাহলে আমরা হচ্ছে যে এটা যদি আমাদের প্রত্যেকটা কলকারখানা হয়, এটাকে হচ্ছে এই বইটাকে আমরা কি করব, একটা নির্দিষ্ট জায়গায় হচ্ছে সেভ করে রাখবো। এই সেভ করে রাখার যে জিনিসটা, সেটাকে আমরা আসলে বলি নিউক্লিয়াস। কি বলি, সবাই বলো, এটাকে আমরা বলি নিউক্লিয়াস। তাহলে আমি কি বললাম, আমি বললাম হচ্ছে ফ্যাক্টরিতে যে মেশিনগুলো আছে ওইগুলো বানানোর জন্য যেসব কথা আমার জানা দরকার, সবগুলো একটা বইয়ের মধ্যে লেখা আছে। এই বইটা আমি একটা লাইব্রেরিতে একদম সুন্দর করে কি করে রাখছি, লুকায়ে রাখছি। আচ্ছা ঠিক আছে, এখন যদি আমার মেশিনটা বানানোর দরকার পড়ে, আমি কি করব, আমি কি বইটাকে নিয়ে বাইরে চলে যাব? বইটাকে নিয়ে যদি বাইরে চলে যাই, এটা কি হয়ে যেতে পারে, চুরি করে ফেলতে পারে, এটা হচ্ছে পানিতে পড়ে নষ্ট হয়ে যেতে পারে। আমি হচ্ছে এই বইটাকে এখান থেকে বের করব না। আমরা কী করব হচ্ছে, বইয়ের যেই পৃষ্ঠা আমার জন্য গুরুত্বপূর্ণ, আমি ওই পৃষ্ঠাটা কী করে আনবো, ওই পৃষ্ঠাকে আমি ফটোকপি করে নিয়ে আসবো। তা আমরা যে বইয়ের কথা বলতেছি আসলে এটার নাম আমরা বলতে পারি আমাদের বাস্তব জীবনের সাথে, সেটা হচ্ছে ডিএনএ। এই যে আমার বডি দেখতে কেমন হবে, আমি কি লম্বা হব না আমি কি খাটো হব, আমার চুল কি কালো হবে না নীল হবে না হলুদ হবে, সব কিন্তু একটা বইয়ের মতো জিনিসে লেখা আছে। আল্লাহ আমাদের এটা লিখে দিছে। তো এটা হচ্ছে কি ডিএনএ। এখন
এই ডিএনএটা থাকে কোথায়? এখানে। বাট ধর আমার চুল একটা পড়ে গেল, ওই চুলটা তো তৈরি করতে হবে। চুল তৈরি করার জিনিসগুলো কোথায় লেখা আছে? এটা ডিএনএতে লেখা আছে। এখন ডিএনএ তো বাবা বই, ও তো আর মেশিন না যে বানাবে। সে কি করবে? দারোয়ানটা, এখানে একটা দারোয়ান থাকবে, তারা কি করবে? দারোয়ানটা কি করবে? এই ডিএনএ থেকে ফটোকপি করবে, করার পর তখন আমরা তার নাম দিই আরএনএ। এখন প্রশ্ন করবি ভাই আরএনএ কি সবসময় হয়? দেখ, আরএনএ আছে অনেক প্রকার, এর মধ্যে একটা আরএনএর নাম হচ্ছে এমআরএনএ, অর্থাৎ যেটা হচ্ছে কি মেসেজ নিয়ে যাবে। কি নিয়ে যাবে? আমরা মেসেঞ্জার ইউজ করি না? মেসেঞ্জার ইউজ করি তো, তো এই এমআরএনএর নাম, এই আরএনএর নাম হচ্ছে মেসেঞ্জার আরএনএ। তাহলে আমরা একটা আরএনএ বানাইলাম, এখানে একটা আরএনএ বানাইলাম, এটা হচ্ছে বাইর করলাম। এখন এটা ফটোকপি করা, যে এখানে লেখা আছে আসলে আমি কিভাবে আমার চুলটা তৈরি করব। এরা যাবে কোথায়? এরা যাবে কোষের আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্গাণু আছে, এটার নাম আমরা বলি, এটার নাম বলি রাইবোসোম। এটার নাম কি? রাইবোসোম। তাহলে এ হচ্ছে আস্তে 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 এখানে যাবে, এইটা হচ্ছে আসলে ফ্যাক্টরির মেশিনটা। যখনই ফ্যাক্টরির মেশিন দিয়ে কাগজটা ঢুকতেছে, সে পরে পরে দেখতেছে হ্যাঁ আমার চুলের রং তো কালো, তাহলে আমি কালো চুল বানানোর জিনিসপত্রগুলো কি করব? তৈরি করব। তাহলে সে কি করবে? সে হচ্ছে প্রোটিন তৈরি করবে। প্রোটিন কি সেটা পারে করা, আমার লাগবে না প্রোটিন কি সেটা পরে, মানে প্রোটিন দিয়ে আমাদের দেহটা প্রোটিন দিয়ে তৈরি। ধর আমি চুল বললাম, একদম ক্লিয়ার করলে চুল। এই দেখ, তাহলে কি হলো? আমার দেহের কোষের মধ্যে যে ডিএনএ আছে, এটার মধ্যে হচ্ছে আমি দেখতে কেমন হবে, আমার বৈশিষ্ট্যগুলো কেমন হবে, সবই লেখা আছে। এগুলো প্রকাশ করে কীভাবে? প্রথমত এই ডিএনএটাকে আমি তো বাইর করে আনতে পারবো না, এটাকে বাইর না করে আমি কি করি? আমি জাস্ট ছোট্ট একটা অংশকে ফটোকপি করে নিয়ে আসি। এই ফটোকপি করা জিনিসটার নাম হচ্ছে কি 5 প্রকার আরএনএ। এর মধ্যে এক প্রকারের নাম হচ্ছে এমআরএনএ। এই এমআরএনএটা কোথায় যাবে? একটা নাম আছে, এটার নাম হচ্ছে রাইবোসোম। এটাকে বলা হয় কোষের প্রোটিন ফ্যাক্টরি। কোষের কি ফ্যাক্টরি? প্রোটিন ফ্যাক্টরি। কেন? এখানে হচ্ছে আসলে প্রোটিনটা বানায়। অনেকগুলো প্রোটিন বানাবে, আমাদের চুলটা তৈরি করবে। চুলটা তৈরি করলো কীভাবে? চুল তৈরি করে, এগুলো আমাদের আসলে জানার দরকার নেই। তো এই জিনিসটাকে আসলে বলা হয় কি, এই পুরো প্রসেসটার নাম বলা হয় সেন্ট্রাল ডগমা অফ লাইফ। মানে আমাদের জীবনটা আসলে এইটাই, এভাবেই হচ্ছে আমাদের কোষে কাজ করে। এর মধ্যে আরও অনেক কাজ আছে, যেমন গলগি বডি কী করে প্রোটিনগুলোকে প্যাকেট করে, তারপর হচ্ছে লাইসোজোম কী করে, লাইসোজোম হচ্ছে প্যাকেট করে বসে থাকে, জীবাণু আসলে এগুলোকে মেরে ফেলে, অনেক অনেক কিছু। বাট যদি কেউ জিজ্ঞেস করে আসলে ডিএনএ দিয়ে আসলে হয়টা কি, ডিএনএ দিয়ে আসলে হয় বলবি এভাবে যে শুনেন, ডিএনএ তো হচ্ছে আল্লাহ সব কিছু লিখে দিছে, আপনার চুলের রং থেকে শুরু করে চোখের রং কী হবে সব লিখে দিছে। তো প্রশ্ন করে যে ঠিক আছে বুঝলাম লিখে দিছে, তাহলে এটা কেমনে কেমনে প্রকাশ পায়? বলবি দেখেন ওই ডিএনএ থেকে তো সব বের করে আনতে পারবো না, আমার দরকার শুধু চুল। আমি চুল বানানোর যে জায়গাটা লেখা আছে, মানে বইতে অনেক পৃষ্ঠা, একটা বইতে তো একটা পৃষ্ঠা থাকে না, হাজার হাজার পৃষ্ঠা থাকে। যে পৃষ্ঠায় চুলের তৈরির জন্য জিনিসগুলো লেখা আছে, আমি ওই পৃষ্ঠাটা ফটোকপি করবো। ফটোকপি করে না আমি যে হচ্ছে এই জিনিসগুলো বানাইতে পারে ওই মিস্ত্রির কাছে যাব। ওই মিস্ত্রি আসলে কে? রাইবোসোম। তো মিস্ত্রি যখন এই জিনিসটা পড়বে, সে হচ্ছে কি করবে? চুলটা বানাই দিব আমাকে। ক্লিয়ার এই জিনিসটা? ক্লিয়ার 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 সবাইকে বলতেছি, সবাই কি শুনতেছস না? ক্লিয়ার? ওকে। আচ্ছা, তাহলে আমরা এখন যাই হই, আমরা যাব হচ্ছে একটা কোষের মধ্যে ঢুকতেছি আস্তে আস্তে, আমরা হচ্ছে একটা কোষের মধ্যে ঢুকবো এখন। এর মধ্যে কি পাইলাম আমরা? এখানে হচ্ছে কি আছে? এটা হচ্ছে একটা নিউক্লিয়াস, এর মধ্যে সাইটোপ্লাজম আছে, অনেক কিছু আছে, রাইবোসোম আছে, গলগি বডি আছে, অনেক কিছু। আমি এগুলো আঁকলাম না, আমি জাস্ট কি আঁকলাম, শুধুমাত্র আমি ফোকাস করবো কাকে? আমাদের যেহেতু বংশগতি নিয়ে আসলে ডিএনএ নিয়ে কাজ করি, আমি ফোকাস করবো হচ্ছে আসলে ডিএনএর দিকে, বাকিগুলোর এখানে ফোকাস করার জিনিস না। আমরা যদি এই জিনিসটাকে ফোকাস করি, তাহলে আমরা কি পাই? আমরা পাই হচ্ছে এরকম একটা নিউক্লিয়াস। নিউক্লিয়াসে কি থাকে? নিউক্লিয়াসে বাবারা কি থাকে? এরকম একটা ছিদ্র থাকে, এটাকে ছিদ্র থাকে, এটাকে ছিদ্র থাকে। তাহলে এটা হচ্ছে কি নিউক্লিয়ার মেমব্রেন। এটার নাম কি? এই যে সাদা জিনিসটা আমরা যেটা আঁকলাম, সেটার নাম কি? সেটার নাম হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন। এটার নাম কি? নিউক্লিয়ার বা আবরণ। এর মধ্যে যে ছিদ্রগুলো আছে এগুলোকে বলবো কি? রন্ধ্র। কি? রন্ধ্র। ক্লিয়ার? এখন এর মধ্যে হচ্ছে এটা ধর একটা যদি বাটি হয়, এর মধ্যে কতগুলো এই যে
পায়েস রাখা, জেলির মতো জিনিস আছে। আচ্ছা হলুদ দিই তাহলে আর একটু ক্লিয়ার হবে। এই যে জেলির মতো কতগুলো জিনিস আছে, দেখি বলতে এগুলোর নাম কি? আমি যে তরল তরল জিনিসগুলো দিলাম এটার নাম কি হবে? এগুলো তরলও না কঠিনও না, মানে জেলির মতো, এগুলোর নাম কি? একজন বলতে চাচ্ছে কিন্তু তার আসলে সাউন্ডটা খুব ছোট। বুঝি নাই, লিখে দে, যদি সাউন্ড শোনানো যায় তাহলে শিখে দে। এগুলোকে বলা হয় নিউক্লিয় জেলি। আর জেলিকে বায়োলজির ভাষায় বলা হয় গতকাল সকালে আগে কেন পড়ো, আজ কালকেও করবো আবার। এটাকে বলা হয় নিউক্লিয়, আমি বলি জেলিকে বায়োলজিতে প্লাজম বলা হয়, যেমন সাইটোপ্লাজম। এই যে এগুলোকে বলা হয় সাইটোপ্লাজম, এগুলোকে বলা হয় সাইটোপ্লাজম। কারণ কেন? এটার নাম হচ্ছে সাইট। সাইট মানে কি? কোষ। তাহলে কোষের জেলিকে বলবো সাইটোপ্লাজম, তাহলে নিউক্লিয়াসের জেলিকে বলবো নিউক্লিয় প্লাজম। তাহলে প্লাজম শব্দ তো আসলে কি বোঝায়? জেলি বোঝায়। তোমার সাউন্ড আসে না, তোমার সাউন্ড আসলে আসে না, তুমি লিখে বলি একটু, ঠিক আছে? সাইটোপ্লাজম কেন? কারণ একটা কোষের মধ্যে যে জেলিগুলো আছে এগুলোকে বলা হয় সাইটোপ্লাজম। যেহেতু নিউক্লিয়াসের মধ্যে আছে এই জন্য আমরা বলবো নিউক্লিয় প্লাজম, ঠিক আছে? এখন আমরা যদি একটু জুম করতে দেখি, তাহলে আমরা একটা জিনিস পাবো, সেটা হচ্ছে কী দিয়ে আঁকবো? এটা দেখি, দেখা যাবে? হ্যাঁ দেখা যাবে, এটা দিয়ে দেখা যাবে, দেখা যাবে। আমরা হচ্ছে যদি জুম করি আমরা হচ্ছে কি দেখব? আমরা দেখব হচ্ছে এখানে অনেকগুলো সুতার মতো আছে, অনেকগুলো সুতার মতো আছে এবং এই সুতাগুলো আসলে একটা জায়গা থেকে তৈরি হয়েছে। এটা হচ্ছে এই জায়গাটা, এটা আমি কি করে দিব? আমি লাল করে দিচ্ছি, অনেক বেশি করে সুতাগুলো সব এখান থেকে তৈরি। আচ্ছা, কেউ কি গ্রামে যারা থাকোস, আমিও তো গ্রামে থাকছি, আমার নানুদের গরু ছিল, আমাদের মাঠে কি করে গরুগুলোকে, একটা খুঁটি থাকে, খুঁটির মধ্যে হচ্ছে রশি দিয়ে গরুগুলোকে সবগুলোকে কি করে ফেলে এরকম, গরু আঁকা তো হয় নাই, আচ্ছা আঁকলাম, সবগুলোকে কি করে এরকম খুঁটি দিয়ে হচ্ছে কি করে রাখে। এটা কি গরু হয়েছে? যেই হয়েছে, যেটাই হোক, এগুলো একটা খুঁটি দিয়ে বাঁধা থাকে না? এই যে এই রশিগুলো সেম এই কুটিতে বাঁধা, তো এই কুটির নাম আমরা বলি কি? নিউক্লিওলাস। এই যে এটা বলতে হবে কিন্তু, নিউক্লিওলাস। আর পুরাটার নাম হচ্ছে নিউক্লিয়াস, এই পুরাটার নাম নিউক্লিয়াস। আর জাস্ট এইটুকুর নাম হচ্ছে ওলাস। অনেকেই ভুল করে জিনিসটা। ভাইয়া এটা লাল সবুজের পতাকা হচ্ছে, আচ্ছা যেই হোক, পড়তে পারলে হয়েছে। এখন এই যে সুতাগুলোর নাম কি দিব? সুতাগুলোর নাম আমরা বলি ক্রোমাটিন। কি বলি? ক্রোমাটিন। আমাদের কিন্তু নিউক্লিয়াস আঁকা শেষ, আমি নিউক্লিয়াস পড়াই ফেলছি তোদের, দেখ আজকেই নিউক্লিয়াস একটা অর্ধেক পড়াই ফেলছি, আবার 2 অধ্যায়ে পড়তে গেলে দেখবে এগুলোই আছে। এখন আমরা সুতাগুলোকে আসলে কি করবো? আমি একটা সুতাকে দেখব, আমি একটা সুতা নিলাম, এই সুতাটাকে আমি হচ্ছে কি করব? আচ্ছা আরেকটু সহজ ভাষায় বলি, এই সুতাগুলো দুইভাবে দেখতে পারি। এক, যখন কোষ বিভাজন অবস্থায় থাকে তখন এগুলো আসলে এভাবে হয়ে যায়, এভাবে ক্রোমোজোম তো হয়ে যায়। কীভাবে? ওই যে আমরা যে ক্রোমোজোমের স্ট্রাকচার আঁকি এভাবে হয়। এখানে আসলে সুতাগুলো এরকম 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 করে এভাবে থাকে, আসলে এটা এভাবে থাকে না, এগুলো হচ্ছে এভাবে থাকে, এভাবে। ওই যে বলছিলি যে খাটো মোটা হয়, তারপরে হচ্ছে কুণ্ডলিত হইতে থাকে, এগুলো আসলে এভাবে হয়ে একটা ওয়াই আকৃতির গঠন করে। তো যাই হোক, আমাদের কিন্তু আজকে এইটা পড়া না, আমরা তো ক্রোমোজোম তো চিনি। আমরা এখান থেকে একটা সুতাকে হচ্ছে আমরা কি করব? জুম করব। এইগুলোকে রেটিকুলাম বলে, যেগুলোর এই যে ক্রোমাটিন যেগুলো বলতেছি এগুলোকে রেটিকুলামও বলে, নিউক্লিয়ার রেটিকুলাম। রেটি মানে হচ্ছে জালি, বুঝতে পারছো? রেটি শব্দের অর্থ আসলে জালি বোঝায়, তো এগুলো জালির মতো, জন্য এগুলোকে বলে নিউক্লিয়ার রেটিকুলাম। তা আমরা একটা ক্রোমাটিনকে কি করব? বা নিউক্লিয়ার, এটাকে আমি একটু জুম করবো, এখন আরও জুম করবো, এটাকে আরও জুম করতে দেখবো হচ্ছে কি, আমি যদি এগুলো যে পেঁচানোটাকে দেখি, এটাকে যখন আমি জুম করব তখন দেখতে পাবো আসলে এটা একটা না, এটা আসলে এরকম পেঁচানো,
এর দুইটা পেঁচানো জিনিস, একটা রশি, এটা একটা রশি, এটা একটা রশি, আমি এটাকে বললাম 1 নাম্বার, এটাকে দিলাম 2 নাম্বার। তো এটা দেখে আমাদের আসলে বুঝতে পারতেছি না, আমরা কী করবো, এটাকে খুলে ফেলবো আমরা রশির প্যাঁচ। আচ্ছা কীভাবে প্যাঁচটা, এটা পরে দেখাচ্ছি। যে এটা হচ্ছে একটা প্যাঁচ, যেমন আমরা যদি ডিএনএ দেখি একদম, এই যে দেখ, এটা ডিএনএ হবে, এই দেখ, এই যে প্যাঁচটা। এখন আমরা তো প্যাঁচটা খুলবো, আমরা কি করব, আমরা হচ্ছে সুন্দর করে প্যাঁচটা খুলবো। কিভাবে, আমি কিন্তু একদম বেসিকে যাচ্ছি, মানে একটা সেলের ভিতরে ঢুকতে 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 কোথায় চলে যাচ্ছি দেখ, সবাই কিন্তু বুঝতেছস কোথায় যাচ্তেছি। আমি সেল থেকে নিউক্লিয়াসে গেছি, নিউক্লিয়াসে একটা জালিতে গেছি। এটা এভাবেও থাকতে পারে, ডরার সরাসরি এভাবেও থাকতে পারে। আমি একটা জালিকে খুলে যখন দেখলাম, আমি এরকম দেখলাম। দেখার পর এখন আমি প্রত্যেকটাকে আলাদা আলাদা করে দেখতেছি, যে প্রত্যেকটা সিঁড়ি একটা একটা লাঠি ধর, এটা প্যাচগুলো খুললাম, আমি প্যাচগুলো খুললাম, প্যাচগুলো খুলে দেখলাম হচ্ছে এগুলো কীরকম, এগুলো আসলে সিঁড়ির মতো একটার সাথে একটা কানেক্টেড, এভাবে একটার সাথে একটা সিঁড়ির মতো কানেক্টেড আছে। এভাবে সিঁড়ির মতো। এখন আরও যখন জুম করলাম, আসলে আমি দেখতে পাইলাম আসলে এগুলো কীরকম। এই যে সিঁড়িগুলো, আমি যদি একটা সিঁড়িকে দেখি, একটা সিঁড়িকে যখন আমি জুম করতে থাকবো, তখন দেখলাম আসলে যেগুলো এরকম কোন একটা জিনিস দিয়ে তৈরি। কীরকম, এরকম একটা ইটের মতো, একটা লাঠির মতো দাঁড়ায় আছে, আবার একটা ইটের মতো, একটা লাঠির মতো দাঁড়ায় আছে, আবার একটা ইটের মতো। আচ্ছা আমি আগে ইটগুলো আঁকি, ইটের মতো, ইটের মতো, ইটের মতো, ইটের মতো, একটা লাঠির মতো দাঁড়ায় আছে, লাঠির মতো দাঁড়ায় আছে। এখন দেখছস আমি কোথায় চলে আসছি, ভাঙতে ভাঙতে একটা ইটে চলে আসছি। তো এই ইটগুলোর নামই হচ্ছে নিউক্লিওটাইড। এগুলোর নাম কি, এই ইটগুলোর নাম কি, নিউক্লিওটাইড। এগুলো কিন্তু আমি জীবনী শক্তি পড়ানোর সময়ও পড়াইছি, আবার পড়াচ্ছি আমি। নিউক্লিও, ওই বেশি বেশি জুম করে ফেলছি, তাও কেন এরকম হচ্ছে, ও অনেক বেশি জুমে গেছি গা, তাও আচ্ছা বেশি জুম করে ফেলছিল। এগুলোর নাম হচ্ছে নিউক্লিওটাইড। এখন এই ইটগুলো আসলে আমরা বিভিন্ন নামে চিনি। কি নামে চিনি, পিউরিন, পাইরিমিডিন, থায়ামিন, এগুলো তো চিনি। আমরা এখন এগুলোকে বিস্তারিতভাবে শিখব। এগুলোকে কীভাবে শিখব, বিস্তারিতভাবে। আমরা যদি এখন এই ইটগুলোকে ভেঙে ফেলি, আমরা 3টা জিনিস পাবো। কয়টা জিনিস পাবো, 3টা জিনিস পাবো। কি কি পাই বলতো দেখি। 1 নাম্বার, 5 কার্বন বিশিষ্ট একটা শর্করা পাবো। কি পাবো, 5 কার্বন বিশিষ্ট একটা শর্করা পাবো। 2, একটা নাইট্রোজেন, নাইট্রোজেন বেস বা ক্ষার। আর কিছু পাবো, অজৈব ফসফেট। আচ্ছা আমি তো ইটটাকে একদম সুন্দর মতো দেখি নাই, আমি জাস্ট এমনি আঁকলাম যে একটা ইট, ঠিক আছে। আমি এখন ইটটাকে সুন্দর মতো আঁকি, এটাকে সুন্দর মতো আঁকি। আমরা বুঝি নাই, হ্যাঁ প্যান্টোস শব্দের অর্থ হচ্ছে 5। আচ্ছা এটাও লিখে দিচ্ছি, 5 কার্বন বলতে বোঝায় আসলে প্যান্টোস। প্যান্টো শব্দের অর্থ হচ্ছে 5 বোঝায়। প্যান্টোস সুগারও বলা যায়, প্যান্টোস সুগারও বলা যায়, সমস্যা নেই, সব কিছুই বলতে পারবা, সব বেসিক জানলে সব বলা যায়। প্যান্টোস কেন বলে না, 5, তো 5 থেকে আসছে প্যান্টোস কথাটা। আচ্ছা আমি এখন ইটটাকে সুন্দর মতো আঁকি। এখন 5 কার্বন বিশিষ্ট শর্করা বলছে না, এগুলো দেখতে কেমন সেটা আমি একটু আঁকি। এটা হচ্ছে এমন যে 5 কার্বন বিশিষ্ট শর্করাগুলো আসলে এরকম থাকে, অর্থাৎ এগুলোর কেমিক্যাল স্ট্রাকচার হচ্ছে এমন। এখানে একটা অক্সিজেন থাকে, তারপর হচ্ছে যে এখানে একটা অক্সিজেন, এখানে একটা কার্বন, কার্বন 1, কার্বন 2, কার্বন 3, কার্বন 4, আরেকটা হচ্ছে এরকম লম্বা চেন থাকে, ওইখানে থাকে হচ্ছে কার্বন নাম্বার 5। বুঝতে পারছো এখন, ও কালার তো চেঞ্জ করতে হবে রে। কার্বন 1, কার্বন 2, কার্বন 3, কার্বন 4, কার্বন 5। ক্লিয়ার, এখন বুঝতেছস। এটার নাম হচ্ছে 5 কার্বন বিশিষ্ট শর্করা, ঠিক আছে। আচ্ছা
এটা ওকে, আমরা 5 কার্বন বিশিষ্ট শর্করা দেখলাম। এরপর অজৈব ফসফেট হচ্ছে অজৈব ফসফেট মানে পি দিয়ে, ফসফেট মানে তো আসলে PO4 3- দিয়ে লেখা যায়। এটা থেকে আমরা কোন আয়ন, ফসফেট আয়ন পড়ছস না তোরা, কেমিস্ট্রি পড়তেছস না? ওই ফসফেট আয়ন তো পড়াইছে, ফসফেট আয়ন এটা নাকি ভুল লিখছি বল দেখি। কিরে এবার রেসপন্স করস না কেন? সবাই বুঝছো হয়ে গেছে। কি অধ্যায়টা আসে না? এটা সাইমন পড়াচ্ছে না? এই অ্যামোনিয়াম আয়ন, নাইট্রেট আয়ন, সালফাইড আয়ন, নাইট্রেট এগুলো পড়াচ্ছে না? ফসফেট পড়াইছে না এখানে? তো এটার নাম কি? এটার নামই হচ্ছে ফসফেট। আচ্ছা বাদ দিলাম, পি দিয়ে লিখলাম, তোরা পারতেছস না, আমি সাইমনকে বলবো যে ফিটা দিতে। আমি পি দিয়ে লিখলাম, এটাকে কি দিয়ে লিখলাম? পি দিয়ে। এরপর নাইট্রোজেন বেস যেগুলো আছে এগুলো এত বেশি জটিল পড়া, এগুলো তোদের এখানে পড়ানো আসলে আমরা নিজেরাই এগুলো হচ্ছে মেডিকেলে এসে পড়ি এবং মেডিকেলে এত গুরুত্ব দিয়ে পড়াই না। তো এগুলো আসলে নাইট্রোজেন বলতে বোঝায় কি, এরকম সাইকেল থাকে, এখানে সাইকেল থাকে, এর মাঝখানে হচ্ছে এখানে নাইট্রোজেন থাকে, মানে স্ট্রাকচার হচ্ছে সাইকেলের মধ্যে নাইট্রোজেন থাকে, তারপর হচ্ছে তোর এখানের মধ্যে আবার অক্সিজেন থাকে। এগুলো এইচএসসি তো এত পড়া লাগে না, বাট কেমিক্যাল স্ট্রাকচারটা দেখি শুধু আমরা, মানে শুধু দেখি, যে আমরা আঁকিও না পড়িও না, এটা বইয়ে লেখা আছে স্ট্রাকচারগুলো, এই জন্য দেখি। তা আমাদের এগুলো আসলে পড়ার দরকার না, আমরা পড়বো হচ্ছে কি এদের নামগুলো, এদের এত ডিটেলস পড়তে হবে না আমাদের, আমরা পড়বো হচ্ছে এদের নাম। হ্যাঁ বলো। হ্যাঁ বেনজিনের স্ট্রাকচারের মতো, ঠিকই বেনজিনের স্ট্রাকচারের মতো। ওইখানেও হচ্ছে বেনজিনে কার্বন থাকে, এখানে কার্বনের কোনো একটা জিনিস রিপ্লেস হয়ে অক্সিজেন থাকতে পারে, সালফার থাকতে পারে, এগুলো অন্য পড়া। এগুলো এইচএসসি জৈব রসায়ন আছে কিছুটা, মানে পিউরিন পাইরিমিডিনের সংকেতটা দেখাও, আমাদের মেডিকেলে কোয়েশ্চেনগুলো আসে যে এটা স্ট্রাকচারগুলো আঁকো, বাট এতটুকু, এর বাইরে যায় না। আর নাইট্রোজেন বেসগুলোর নাম আসলে কী কী, আমরা কী কী পাই? 2টা শ্রেণী পাই। কয়টা শ্রেণী পাই? 2টা ভাগে ভাগ করে। একটা কি? কি রে আজকে এত 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 কম? আজকে নতুন অধ্যায় শুরু করছে, আমি মনে করছি মানুষের বেশি থাকবে, কিন্তু দেখলাম না, কমে গেছে। ইয়েস, পিউরিন। এগুলো কিন্তু পড়াইছি, তাও যদি আবার আজকে আমাকে আবার পড়াইতে হয়, এটা হচ্ছে কষ্ট লাগে। আমি মনে করছি তোর রিভিশন দিবি পাইরিমিডিন। আচ্ছা থাক, দেখা না লাগবে ভাইয়া। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আমি এই জন্যই জানি বায়োলজি আসলে, এই জন্য বারবার বলতে হয়। আমি নিজে বায়োলজি শিখছি একা পাবে, আমি যখন একটা পড়া স্যার একটা পড়া বারবার পড়াইছি, আমি বারবার লিখছি, লিখতে লিখতে আলটিমেটলি মুখস্থ হয়েছে। একবারে কখনো বায়োলজি শেখা যায় না। অবশ্যই দিব তো, তো যদি সহজ প্রশ্ন দিই তাহলে আর বাকিদের মধ্যে তোদের পার্থক্য কীভাবে আমি করব। এখন বল পিউরিন মধ্যে কী কী আছে, পাইরিমিনের মধ্যে কী কী আছে? পিউরিনে অ্যাডিনিন এবং গুয়ানিন থাকে। পিউরিনে হচ্ছে অ্যাডিনিন এবং গুয়ানিন, আর সাইটোসিন এবং থায়ামিন থাকে হচ্ছে পাইরিমিডিন হচ্ছে কি? সাইটোসিন, তারপর হচ্ছে থায়ামিন, আর একটা হচ্ছে ইউরাসিল। এই 3টা থাকে, সাইটোসিন, থায়ামিন, ইউরাসিল। এখন প্রশ্ন হচ্ছে, আমরা যে নিউক্লিওটাইড বলছি, একটা নিউক্লিওটাইড দেখলে আমরা কি কি পাবো? প্রথম হচ্ছে এই 5 কার্বন বিশিষ্ট শর্করাটা পাবো, ওই যে ছবি যেটা আঁকছিলাম। সাথে আমি যখন আরও দিব হচ্ছে কি নাইট্রোজেন বেস, প্লাস আমরা ফসফেট বলছি না, ফসফেট, এদেরকে একসাথে আমরা কি বলবো? ওই যে ইট, আমরা যে ইট বানাইছি কতগুলো, এই যে একটা নিউক্লিওটাইড, একটা নিউক্লিওটাইড, একটা নিউক্লিওটাইড, একটা নিউক্লিওটাইড। এখন একটা ইটের সাথে একটা ইট কীভাবে কানেকশন হয়? এটার সাথে এটার কানেকশন হবে কিসের মাধ্যমে? এই যে এটার সাথে এটা কানেকশন হচ্ছে একটা ফসফেটগুলোর মাধ্যমে কানেকশন হবে, এটার সাথে এটার কানেকশন ফসফেটের মাধ্যমে, এটার সাথে এটার কানেকশন ফসফেটের মাধ্যমে হবে। আর পাশাপাশি 2টা ইট আছে না, যেমন এদিকে একটা ইট আছে,
এটার সাথে আমি এটার কানেকশন করব। এগুলো কিসের মাধ্যমে হচ্ছে? এই যে নাইট্রোজেন বেসগুলির মাধ্যমে হচ্ছে। ঠিক আছে, এখন এর মধ্যে যদি আমি শুধুমাত্র 5 কার্বন বিশিষ্ট শর্করা এবং যদি নাইট্রোজেন নিয়ে কথা বলি, তাদেরকে একসাথে দেখি কি বলে। আমি জীবনী শক্তিতে পড়াইছি, কি বল? ভাইয়া কি বলবেন? নাইট্রোজেন বেস আর ফসফেট একত্রে থাকলে কি হবে? 5 কার্বন বিশিষ্ট শর্করা আর নাইট্রোজেন বেস বা ফসফেটের মধ্যে আমি একটা জিনিস পড়াইছিলাম। আচ্ছা, তাইলে আমি এখন কোথায় যাব? আমি জীবনী শক্তি, নিউক্লিওটাইড তো তিনটা একসাথে, নিউক্লিওটাইড তিনটা একসাথে। এইসা খালি পেজ কোজাইতে আর কোনো কাজ করে না। নিউক্লিওটাইড তো তিনটা একসাথে, বাট নিউক্লিওটাইড না বলে আরেকটা জিনিস আমরা বলছিলাম, এই যে মন আছে কিনা দেখছি আর কি, আমি যদি দেখাই যেটা পড়াইছি কিনা। নাইট্রোজেন গঠিত বেস মানে তো এটা। কই 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 এটা কি আছে এখানে? এটা পড়াইছি কিন্তু এখানে নোটে নাও থাকতে পারে। একটা হচ্ছে নিউক্লিওটাইড, একটা নিউক্লিওসাইড, কিন্তু নিউক্লিওসাইড নিয়ে হচ্ছে তোদের বইয়ে কোনো এত বিস্তারিত নাই, তাই বৃত্তি বলছিলেন না, বৃত্তি বলি না, নিউক্লিওটাইড বলি, নিউক্লিওসাইড বলি। ঠিক আছে, মনে নাই। আচ্ছা, এদেরকে একসাথে আমরা বলি কি? নিউক্লিওটাইড। এতটুকু মনে রাখ যে এই তিনটাকে আমরা একসাথে বলবো কি? নিউক্লিওটাইড। অর্থাৎ আমাদের ইটের নাম হচ্ছে নিউক্লিওটাইড। ঠিক আছে, ঠিক আছে কি না বলো, সবাই একটু রেসপন্স করে। না না, এই তিনটা থেকে একসাথে নিউক্লিওটাইড বলে, বাট এখানে একটা কোশ্চেন আসে যে 5 কার্বন বিশিষ্ট শর্করা বা ফসফেটকে একসাথে কি বলে, অথবা 5 কার্বন বিশিষ্ট শর্করা নাইট্রোজেনকে একসাথে কি বলে, এরকম একটা কোশ্চেন আছে। এটা আমি ক্লাস শেষে সুন্দর করে আরেকটু করে দিব, একটা ছবি দিব বইয়ের, মানে আমি লিখে দিব যে ফসফেট নাইট্রোজেন বেসের সাথে যখন ফসফেট যুক্ত হবে তখন কি বলে, আর নাইট্রোজেন বেসে যখন। আচ্ছা, যেহেতু 100 জন পরীক্ষার্থী আশা করতেছে, এখন 100 জন যদি না দেয় এটা তো আমার খারাপ লাগবে। আচ্ছা, সবাই এটা একটু লিখ। 5 কার্বন বিশিষ্ট শর্করা প্লাস নাইট্রোজেন বেস, এটাকে বলা হয় নিউক্লিওসাইড। অর্থাৎ এইটাকে আমরা বলবো নিউক্লিওসাইড। কীরকম? এই ইটটা তার সাথে হচ্ছে এই জিনিসটাকে আমরা বলবো নিউক্লিওসাইড। এখন নিউক্লিওসাইডের সাথে যখন আমরা কি করব, এই নিউক্লিওসাইডের সাথে যখন আমরা হচ্ছে একটা ফসফেট যুক্ত করব, তখন সেটা হয়ে যাবে নিউক্লিওটাইড। কি হয়ে যাবে? নিউক্লিওটাইড। নিউক্লিওটাইড দেখতে কেমন তাহলে? এই একটা, এটা হচ্ছে এটা হচ্ছে ফসফেট। এখন আমরা একটা কি করব, এটার সাথে আরেকটা নিউক্লিওটাইড আমরা যুক্ত করব। যেমন এটা একটা নিউক্লিওটাইড, আমি কি করলাম, আরেকটা নিউক্লিওটাইড বানাচ্ছি। এটা হচ্ছে আরেকটা নিউক্লিওটাইড, এটা আরেকটা নিউক্লিওটাইড, এটা আরেকটা নিউক্লিওটাইড, এটা আরেকটা নিউক্লিওটাইড। এর মধ্যে কি থাকবে? এর মধ্যে হচ্ছে এই যে এগুলো থাকতেছে, এটা থাকতেছে, এখানে হচ্ছে যে ফসফেট থাকতেছে, যেটার সাথে এরা কানেকশন হচ্ছে, ফসফেট কানেকশন হচ্ছে। একইভাবে সেমভাবে এই পাশেও থাকবে, এরা নিজেদের মধ্যে কানেকশন হবে। এখানে হচ্ছে কি থাকবে? ফসফেট। তো আলটিমেটলি এখন বুঝতে পারতেছো আসলে কীভাবে হয়। এটাকে আমি একটা সুতা চিন্তা করতেছি, এই অংশটাকে, এটাকে একটা সুতা চিন্তা করতেছি, এবং এটাকে, তো মাঝখানে ওদের কী করে, এরা হচ্ছে এরকম গন্ধটা গঠন করে। হ্যাঁ, আমি কোথায় চলে আসছি বুঝছস এখন দেখ, একদম আমি আবার একটু সামনে থেকে রিক্যাপ করতেছি। আসলে আমরা কই চলে গেছি একদম। আমরা বলছি হচ্ছে যে আমি একটা সেলের মধ্যে, একটা নিউক্লিয়াসের মধ্যে ঢুকতেছি। নিউক্লিয়াসে কতগুলো সুতা দেখি, এই সুতাকে আমি যদি এখন জুম করি, সুতাকে জুম করলে আমরা এরকম দেখতে পাবো। এটা আসলে এটাকে বোঝাই। এখন এটাকে যদি আমি খুলবো, ব্যাচটাকে খুলে আমি এরকম দুইটা সিঁড়ির মতো দেখবো। সিঁড়িগুলো আসলে যদি আমি আরেকটু জুম করি, আসলে এগুলো কেমন, এটা হচ্ছে এরকম কতগুলো ইটগুলো একটার সাথে একটা কানেকশন হয়ে আছে। তো আমি যদি একটাকে বললে তো আমি বাকিটা সব পড়া শেষ, কারণ এগুলো সবগুলো দেখতে সেম ইটই। তো একটা ইট আসলে কী থাকে, একটা ইটের 3টা জিনিস থাকে, এবং ইটটার নাম আমরা বলি ইড। এই যে নিউক্লিওটাইডের ইড,
ঠিক আছে? নিউক্লিওসাইড শুধুমাত্র হচ্ছে তুমি ফসফেটটা বাদ দিয়ে দিলে শুধুমাত্র কার্বন, আচ্ছা শর্করা আর হচ্ছে এই যে নাইট্রোজেন বেস, এটা তো আমি দেখাইলাম, এই যে এখানে লিখে দিছি না, ফসফেট থাকলে নিউক্লিওটাইড, আর যখন ফসফেট থাকবে না তখন নিউক্লিওসাইড। আর আমি তো বলছি এগুলোর নাম হচ্ছে ইট, এই যে ইড, ইট দিয়ে মনে রাখবে হচ্ছে প্রত্যেকটা ইটে তিনটা জিনিস থাকে, একটা হচ্ছে 5 কার্বন বিশিষ্ট শর্করা, নাইট্রোজেন বেস, অজৈব ফসফেট। তো এগুলো যখন আমি একটার সাথে একটা কী করি, এভাবে একটার সাথে একটা কানেকশন দিই, একটা দুইটা তিনটা চারটা, এভাবে এদিকেও চলতেছে এদিকেও চলতেছে। আমি আমার কোয়েশ্চেনটা আচ্ছা এখন ক্লিয়ার? নিউক্লিওসাইড নিউক্লিওটাইড ওকে, আমরা হচ্ছে অনেক দূর গেলাম। এখন ডিএনএ আর এর মধ্যে আসলে পার্থক্য কিভাবে করব আমরা? ডিএনএ আর এর মধ্যে পার্থক্য কিভাবে করব? প্রথমত ডিএনএ হচ্ছে কি ডাবল হেলিক্স, আর আরএনএ হচ্ছে কি, অর্থাৎ ডিএনএ তো হচ্ছে দুইটা সুতা পেঁচানো অবস্থায় থাকবে, কিন্তু আরএনএ তো হচ্ছে একটা সুতা পেঁচানো অবস্থায় থাকবে। কেমন পেঁচানো অবস্থায় থাকবে সেটা আমি দেখালাম, আর একটু দেখাচ্ছি আমি এখন। বাস পিস, এই যে ধর কেমন পেঁচানো অবস্থায় থাকে, এভাবে পেঁচানো অবস্থায় থাকে। এগুলো হচ্ছে এইভাবে সিঁড়ি। আচ্ছা কাদের ঘরে কি, কারো ঘরে কি ওই যে গোলাকার সিঁড়িগুলো আছে, বা কেউ জীবনে সিঁড়িগুলো তো দেখছো সবাই না সবাই, টিভিতে বা মুভিতে না কোথাও দেখছো সিঁড়িগুলো যে এরকম পেঁচানো সিঁড়ি, দেখছি এইরকম, এগুলোকে বলা হয় কি হেলিক্স। যখন একটা সুতাকে আমি পেঁচাচ্ছি আর একটা সাথে যখন দুইটাকে পেঁচাচ্ছি তখন তার নাম দিব হচ্ছে ডাবল হেলিক্স। যখন দুইটাকে পেঁচাচ্ছি তখন তার নাম দিব হচ্ছে ডাবল হেলিক্স। ক্লিয়ার জিনিসটা? আচ্ছা এখন নাইট্রোজেন বেস যে আমরা লিখছিলাম অ্যাডিনিন গুয়ানিন, অ্যাডিনিনকে আমরা প্রকাশ করি এ দিয়ে, গুয়ানিনকে প্রকাশ করি আমরা জি দিয়ে, সাইটোসিনকে সি দিয়ে, থায়ামিনকে টি দিয়ে, ইউরাসিলকে ইউ দিয়ে। এখন আমাদের হচ্ছে একজন বিজ্ঞানী বলে গেছে হচ্ছে কি যে অ্যাডিনিন সবসময় কার সাথে যুক্ত হবে, গুয়ানিনের সাথে যুক্ত হবে, এবং তাদের মাঝখানে বন্ধন থাকবে কয়টা, দুইটা। এগুলো কোন বন্ধন? এগুলো হচ্ছে হাইড্রোজেন বন্ধন। কোন বন্ধন? হাইড্রোজেন বন্ধন। ইন্টার উঠলে পড়বি, এখন পড়বি না, এখন জানার দরকার নেই, খালি মনে রাখ। আর সাইটোসিন আর থায়ামিন সবসময় একসাথে হবে। এখানের মধ্যে থাকবে তিনটা বন্ধন। কয়টা বন্ধন? আচ্ছা আমি যে এত কিছু বললাম এটা কোন বিজ্ঞানী দিছে? এগুলো দিছে হচ্ছে ওয়াটসন এবং ক্রিক। এগুলো দিছে কে? এটাকে বলা হয় ওয়াটসন এবং ক্রিক মডেল। এটার জন্য নোবেল পুরস্কার পাইছিল। এইটা ওয়াটসন এবং ক্রিক, বুঝি নাই তোমার কথা। গুয়ানিন আর সাইটোসিন একসাথে থাকে। হ্যাঁ সরি। আচ্ছা আমার ভুল হয়েছে, সরি, ক্ষমা করে দাও। কি যেন বলে, অ্যাডিনিন আর থায়ামিন একসাথে থাকে, সাইটোসিন আর গুয়ানিন একসাথে থাকে। এদের মাঝখানে হচ্ছে এটা দ্বিবন্ধন, এটা হচ্ছে কি ত্রিবন্ধন। ডিএনএ ত্রিবন্ধন থাকে। আচ্ছা আমরা তো আরএনএ পড়তেছি না আজকে, আমরা আরএনএ নিয়ে এত ডিটেলস বলবো না। এখন বল তোরা কি ডিএনএ জিনিসটা শরীরের মধ্যে কোথায় আছে এখন ক্লিয়ার কনসেপ্ট? আসলে ডিএনএটা কই থাকে ইমাজিন করতে পারছো যে ডিএনএটা কই আছে? হ্যাঁ এখন দেখ একটা কোষের ক্রোমাটিনগুলোকে যখন আমরা জুম করব তখন এরকম দেখবো, যখন এগুলোকে আরও জুম করব তখন এরকম ইট দেখবো। এখন এই ইটগুলোতে আসলে কি কি থাকে? তিনটা জিনিস থাকে। এরকম করে কখনো পড়ছিলি আগে? মানে এই যে এভাবে হয় এটা কি দেখছিলি কখনো? আচ্ছা এটা কিন্তু আগেও দেখাইছি, আমি আবার জিজ্ঞেস করলাম, এটা দেখাইছি তোদের আগে। এখন আমরা হচ্ছে কই যাব? আচ্ছা এখন সিকিউতে কেন লিখবি? সিকিউতে তো আমাদের বইয়ে প্যারাগ্রাফ লিখছে। আমি ক্লাস শেষ করে তোদেরকে হচ্ছে একটা স্ক্রিনশট দিব, ওইখানে 10 থেকে 12টা পয়েন্ট আকারে লিখছে। তোরা ওইগুলো খাতায় লিখে
আর ছবি আঁকা প্র্যাকটিস করতে হবে। ছবি তো আর আমি প্র্যাকটিস করাতে পারবো না, বা আমি এঁকে দিতে পারবো না, ছবি কিন্তু তোদের প্র্যাকটিস করতে হবে। আমি হচ্ছে বইয়ে যাই, বইয়ে তো আসে। তাহলে তোরা কী করবি, তোরা হচ্ছে যে এখন আমাদের বইয়ে যে ছবিটা দিছে এটা যে ভুল ছবি দিছে। কেন ভুল ছবি দিছে এটা বলতেছি। এটা সঠিক ছবি, এটা সঠিক ছবি, কিন্তু এটা হচ্ছে ভুল ছবি। আচ্ছা, ক্লাস তো ইউটিউবে অবশ্যই দিব, সমস্যা নেই। এইটা হচ্ছে আসল ছবি। কেন আসল ছবি সেটা কিছুক্ষণ পর আমি ব্যাখ্যা দিব, বাট এটা হচ্ছে ভুল, আমাদের বইয়ে যেটা সেটা হচ্ছে ভুল ছবি। তাই এটা আঁকার চেষ্টা করবি। কি কেন কোন জায়গায় পার্থক্য সেটা বলতেছি। আচ্ছা, আমরা এখন হচ্ছে বইয়ে যাই। আমরা আজকে যা যা পড়ছি সেটা হচ্ছে বইয়ে যাই। এগুলো আমি দাগাই দিচ্ছি কি কি প্রশ্ন আসে, কি কি আসবে না। দেখ, বংশগতি কি আমি আগেই পড়ালাম হচ্ছে কি পিতামাতার বৈশিষ্ট্য। পিতামাতার বৈশিষ্ট্যগুলো সঞ্চারিত হওয়ার প্রক্রিয়ার নামই হচ্ছে বংশগতি, আর ইংলিশে এটাকে কি বলে, হেরিডিটি। এবং বিজ্ঞানে আমরা কি সবাই হেরিডিটি নিয়ে বিস্তারিত পড়তেছি না, কেউ না কেউ তো পড়তেছে। তো ওদের একটা আলাদা ব্রাঞ্চ আছে বিজ্ঞানের, এগুলো হচ্ছে কি বলা হয় কি বংশগতিবিদ্যা বা জেনেটিক্স। এমন একটা যে জিনিস, সবগুলোর পিছনে কিন্তু লজি থাকে, হিস্টোলজি, এমব্রায়োলজি, কিন্তু এটার পিছনে কোনো লজি নেই। নাম বাংলায় বংশগতিবিদ্যা, বাট ইংলিশে এটার পিছনে কোনো লজি নেই। তাই একটু সাবধানে, যে বংশগতি সম্পর্কে যেখানে আলোচনা করা হয় সেটাকে আমরা বলি জেনেটিক্স বা বংশগতি। আচ্ছা, এই যে তুই কিছুক্ষণ আগে বলছো যে আমি মা থেকে বাবাতে নিয়ে যাব, বাবা থেকে নিয়ে যাওয়ার জন্য আমি তো কোনো একটা জায়গা থেকে কোনো জিনিস পারাপার করতে হলে আমাদের গাড়ি ইউজ করতে হয়। তো এখানে সঞ্চারণ করার জন্য আমরা কয়টা জিনিস ইউজ করি, মূলত আমরা নিউক্লিয়াস ইউজ করি। তো নিউক্লিয়াসের ভিতরে কী থাকে, ক্রোমোজোম থাকে। ক্রোমোজোমের ভিতরে কী থাকে, ডিএনএ থাকে। ডিএনএতে আসলে কী থাকে, জিন থাকে। তো আলাদা করে আমরা এই চারটাকে বলি। এটা প্রশ্ন জিজ্ঞেস করবে যে সঞ্চারণের মাধ্যম নয় কোনটি, যেহেতু এখানে চারটা আছে, তোমাকে কোনো একটা দিয়ে বলবে, একটা ভুল তথ্য দিয়ে বলবে যে কোনটা সত্য বা কোনটা মিথ্যা, এরকম আর কি। তাহলে এটা হচ্ছে চারটা, এই চারটা আমাকে মনে রাখতে হবে। ঠিক আছে, ক্লিয়ার? এখান থেকে এতটুকু পড়লে এনাফ। বা হেরিডিটি বা বংশগতির ম্যাটেরিয়াল কোনগুলো, ইংলিশে যদি জিজ্ঞেস করে সেটা হচ্ছে বংশগতি বস্তু কোনগুলো। বংশগতি বস্তু হচ্ছে এই চারটা জিনিস, চারটা জিনিস। ক্লিয়ার সবাই? এখন আসে আমরা ক্রোমোজোম নিয়ে আসলে পড়ে ফেলছি, তাও আমি রিডিং পড়া দিচ্ছি। এখান থেকে যদি আমি প্রধান বলি, প্রধান উপাদান হচ্ছে কি ক্রোমোজোম। কারণ আলটিমেটলি সব কিছু তো কই আছে, সব কিছু কিন্তু ক্রোমোজোমের ভিতরেই বিদ্যমান। তাহলে এটা হচ্ছে কি ক্রোমোজোমে। এখন এই ক্রোমোজোমটা কই থাকে, এগুলো থাকে হচ্ছে নিউক্লিওপ্লাজমে বিস্তৃত অবস্থায় থাকে। ওই যে সূত্রাকার ক্রোমাটিন, সুতার মতো যেগুলো, এটাকে আমরা কি বলছিলাম, ক্রোমাটিন বলছি। কে আবিষ্কার করছে? বিজ্ঞানী স্ট্রেসবার্জার প্রথম ক্রোমোজোম আবিষ্কার করে। আচ্ছা, এখান থেকে একটা কথা বলি তোদের, তোরা সবাই একটা পৃষ্ঠা নিবি, সাদা পৃষ্ঠা নিয়ে বইয়ের সামনে স্ট্যাপলার করবি, করে রিডিং পড়ার সময় যেখানে বিজ্ঞানীর নাম পাবি ওই বিজ্ঞানীর নামটা এখানে লিখে ফেলবি, যে স্ট্রাসবার্গার কী করছিল, সে এটা আবিষ্কার করছে। যেমন কারণ হচ্ছে কি, যখন তুই সবগুলো নোট একসাথে দেখবি পরীক্ষার আগের দিন রাতে, আবার যদি রয়্যাল বই খোলস ওইখানে অনেক বেশি আছে, এত কিছু তো আমাদের বইয়ে নেই। এই জন্য শুধুমাত্র আমাদের বই যেগুলো আছে এগুলো নিজেরা বানাবি। কেমনে বানাবি? একটা সাদা পৃষ্ঠা রাখবি, বইয়ের পৃষ্ঠার সামনে পিন করার অবস্থায়, যেদিনই যে পড়তেছিস, না আজকে এটা পাইছস, এটা হচ্ছে বইয়ের সামনে লিখে ফেলবি, বা বইয়ের সামনে বা খাতার বা বইয়ের পেছনে যে খালি জায়গা আছে ওইখানে হচ্ছে লিখে ফেলবি, সবগুলো গুছিয়ে ফেলবি। যে সালটা এত আসে না, সালটা তাও আমাদের কিন্তু কি করবি, তারপরে হ্যাঁ এটাই করতে হবে। গুছানোর টেকনিকগুলো কিন্তু আমি শিখাই দিব, সমস্যা নেই। প্রথম ক্রোমোজোমটা আবিষ্কার করে। আচ্ছা, আমরা যে ডিপ্লয়েড বলতেছিলাম, এখানে কি বলছিলাম আসলে 2n, মানে কি 2 সেট ক্রোমোজোম। আমাদের ক্ষেত্রে আসলে 46টা ক্রোমোজোম থাকে বা 23 জোড়া। তাহলে আমরা আসলে n বলতে কাকে বোঝাই, 23কে বোঝাই। n বললে 23কে বোঝায়, 2n বলতে 46কে বোঝায়। তো এটা না আমাদের ক্ষেত্রে না হয়েছে 2n = 46 বা n = 23। এটা অন্যান্য প্রাণীর ক্ষেত্রে তো 46টা হবে এমন কোনো কথা নাই। 2 থেকে শুরু হয়ে অনেক পর্যন্ত হইতে পারে, 2 থেকে 1600 পর্যন্ত এটা হইতে পারে। তো এটা মার্ক করলাম আমি, যে ডিপ্লয়েড আসলে 2 সেট ক্রোমোজোম বোঝায়। 2 সেট ক্রোমোজোম তো অলওয়েজ যে 46 হবে এমন না, আমাদের ক্ষেত্রে 46, বাট যেমন কিমির ক্ষেত্রে সেটা 2 হইতে পারে, আবার অনেক প্রাণী আছে যাদের ক্ষেত্রে 16 হইতে পারে।
এরপর এগুলো এত গুরুত্বপূর্ণ না, তাও আমি দাগ দিচ্ছি, সেটাতে মাপ তোমরা মুখস্থ করবা যে দৈর্ঘ্য কত হয় 3 থেকে 35, প্রস্থে কত, মাইক্রন কি, মাইক্রন হচ্ছে যে আমি যদি মাইক্রন এইটা হচ্ছে মাইক্রোমিটার বলা আর কি, যে এককে যদি আমি 1000 দিয়ে 1000 মিলিমিটারকে বলা হয় 1/1000 মিলিমিটারকে বলা হয় মাইক্রন। আচ্ছা আমি কিন্তু এটা পরীক্ষায় দিব, কী দিব এটা বলতে পারতেছি না এখন, কিন্তু এটা তোমাদের দিব। যারা ম্যাথে একটু চিন্তা করে আনসার দেখাইতে পারিস বা ক্লাস 6-7 থেকে ম্যাথ ভালো করে বুঝে পড়ে আসতেছিস তারা আনসার করতে পারবে। আমি এখানে একটা ম্যাথ দিব, আমি বলে দিলাম এখান থেকে প্রশ্ন করবে, কী করবো সেটা বলতেছি না, কারণ কী করবো সেটা তো বাইর করে ফেলবি। তো তোমরা একটু চিন্তা করি এটা মুখস্থ রাখবা, এই জন্য আর কি। আচ্ছা এখান থেকে আর কি বলতে হবে, এটাকে আর বলতে হবে না, বাহিত হয়। এই জন্য ক্রোমোজোমকে কি বলা হয়, ক্রোমোজোমকে বলা হয় বংশগতির বৌদ্ধ বলে আকৃত হয়। এইটা তোমরা একটু লিখো, খ নাম্বার কোশ্চেন। তোমাদের খ নাম্বারে জিজ্ঞেস করবে যে ক্রোমোজোমকে কেন বংশগতির ভৌত ভিত্তি বলে আখ্যায়িত করা হয়। তোমরা কি লিখবা, তোমরা খালি এখান থেকে লেখা শুরু করে দিবা। ক্রোমোজোম হলো মাতা পিতা থেকে জিন যা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, সন্তান সন্ততিতে বহন করে নিয়ে যাওয়া, মানুষের চোখের রং, চুলের রং, কামড়ার গঠন, এগুলো হচ্ছে ক্রোমোজোম দ্বারা বাহিত হয়। তাহলে তোমরা আনসার লিখবা কতটুকু, এখান থেকে এতটুকু। তার আগে লেখার আগে এই জিনিসটা তোমরা একটু অ্যাড করে দিবা। আমি কিন্তু উত্তর লেখার জিনিসটাও বলে দিছি কীভাবে উত্তর লিখবি, মানে কোশ্চেন কী আসবে সেটাও বলতেছি, উত্তরটা কীভাবে লিখবি সেটাও বলতেছি। এখন যে আমল করবে বলে না, যে আমল করবে সে লাভবান হবে, যে আমল করবে না সেটার কথা আমি বলতে পারতেছি না। আমরা তো ক্রোমোজোম পড়া শেষ করছি, এখন আসি ডিএনএ শব্দের পূর্ণরূপ কী। এটা কিন্তু জীবনী শক্তি পড়ানোর সময় বলছিলাম, কেন এটাকে আরএনএর পূর্ণরূপ কি, রাইবোনিউক্লিক অ্যাসিড। আর ডিএনএর পূর্ণরূপ কি, ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। কেন ডিঅক্সি বলে, আচ্ছা এটা কিন্তু আমি ইয়াতে পড়াইছি, তাও আবার আমরা হচ্ছে একটু দেখব। এই যে আমরা যে 5 কার্বন বিশিষ্ট শর্করা দেখছিলাম, এটার হচ্ছে যদি আমি এদের স্ট্রাকচার দেখি, মানে আরও বিস্তারিত স্ট্রাকচার দেখি, তাহলে দেখবো হচ্ছে ওদের কীরকম থাকে। এরা হচ্ছে আসলে এভাবে, এখানে একটা হাইড্রোজেন, এখানে ওএইচ থাকে, এখানে হাইড্রোজেন ওএইচ থাকে, হাইড্রোজেন ওএইচ থাকে। এগুলো তোদের জাস্ট জানানোর জন্য বলতেছি, এত কিছু পড়তে হবে না। তো আমি যদি এই কার্বনটা, এই 5 কার্বন বিশিষ্ট শর্করা থেকে এই অক্সিজেনটাকে ডিলেট করে দিই, ডিলেট করছি কাকে, অক্সিজেনকে। তাহলে ডি শব্দের অর্থ হচ্ছে ডিলেট, অক্সিজেনকে ডিলেট করছি, তাহলে এই জন্য বলা হয় অক্সি রাইবো। এটার নাম রাইবোস, এটার নাম হচ্ছে 5 কার্বন বিশিষ্ট যে শর্করা, এটাকে বলে রাইবোস সুগার। ঠিক আছে, এই 5 কার্বন বিশিষ্ট শর্করার নাম আসলে কি, রাইবোস। রাইবোস পোরসস, এটাকে আবার প্যান্টোসও বলা যায়। তারপর অনেক আছে, হ্যাক্সোস। আমরা যে গ্লুকোজ লিখি না, আমরা যে গ্লুকোজ লিখি C6H12O6, এটার নাম হলো হ্যাক্সোস। এটাকে গ্লুকোজও বলে, এটাকে আবার হ্যাক্সোসও বলে। কেন, এখানে হচ্ছে 6টা কার্বন আছে। তো এটাকেও সেম, এটাকে প্যান্টোসও বলে অথবা রাইবোসও বলে। আর ডিঅক্সি কেন বলছি, কারণ হচ্ছে 2 নাম্বার কার্বন থেকে আমরা অক্সিজেনটা ডিলেট করে দিছি, এই জন্য আমরা বলছি কি ডিঅক্সি। ক্লিয়ার, কেন নামটা ডিঅক্সি এটা কিন্তু বলে দিচ্ছি। নিউক্লিক কেন, কারণ এটা নিউক্লিয়াসে থাকে, আর এটা হচ্ছে একটা অ্যাসিড। এটা ডিএনএর পূর্ণরূপ কি, মাস্ট পরীক্ষা এমসিকিউতে দিবে। আচ্ছা এখানে কি হয়, এখন দেখো এখানে লিখছে হচ্ছে 2 সূত্র বিশিষ্ট। কেমন 2 সূত্র, একটা সূত্র 2টা সূত্র, ক্লিয়ার, অথবা একটা সূত্র 2টা সূত্র। তাহলে আমি সূত্রগুলোকে এভাবে আঁকি দিই। 2 সূত্র বলতে আসলে কি বোঝাইছে, এইটাকে একটা সূত্র বলছে, এটাকে একটা সূত্র বলছে। আচ্ছা এখন আসি হচ্ছে পলিনিউক্লিওটাইড। নিউক্লিওটাইড পড়াইছি না, আমি এটাকে একটা নিউক্লিওটাইড কল্পনা করলাম, এটাকে একটা নিউক্লিওটাইড কল্পনা করলাম, এটাকে নিউক্লিওটাইড কল্পনা, এগুলো পড়াইছি না এখানে সুন্দর করে ছবি আঁকা আছে। এটাকে একটা নিউক্লিওটাইড বলে, এটাকে একটা নিউক্লিওটাইড বলে, এটাকে একটা নিউক্লিওটাইড বলে। তা পলি বলতে কি বোঝাই, অনেকগুলো, এই জন্য এগুলোকে বলতেছি কি পলিনিউক্লিওটাইড। আচ্ছা এতটুকু বুঝলাম, 2 সূত্র বুঝছি, পলিনিউক্লিওটাইড বুঝছি। এখন আসি সর্পিল আকার। সর্পিল আকার কি, সাপের মতো। যে এই যে আমি যে ছবিটা দেখাইলাম, বেশি দূরে চলে আসছি না, এটাকে বলা হয় সর্পিল আকার গঠন। এই যে টেলিফোনে যে তারগুলো আছে পেছনে 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 পেছনে, এগুলোকে বলা হয় সর্পিল আকার। ক্লিয়ার সবাই, নিউক্লিওটাইড সর্পিল আকার। তাহলে এই লাইনের পার্থক্য ব্যাখ্যা আমি দিয়ে দিলাম তোদের, এমসিকিউতে ভুল করবি আর
না। 2 সূত্রও বলবি পারবি, পলিনিউক্লিওটাইডও চিনস, চর্বি লাগার কেন এবার? আচ্ছা, একটি সূত্র অন্যটির কি পরিপূরক, কি বলছে? পরিপূরক বলতে অর্থাৎ পরিপূরক মানে কি, আমার পরিপূরক, আমার জায়গায় ধর আরেকজন বায়োলজি টিচার আসলো, সেও আমাকে মতো পড়াচ্ছে, তাহলে আমরা বলতে পারি কি সে হচ্ছে আমার পরিপূরক। ঠিক তেমনি এটা হচ্ছে এটার পরিপূরক, মানে এটার সাথে এটা কানেক্ট করতে পারতেছি, এটার সাথে এটা কানেকশন করতে পারতেছি, তো এই জন্য বলা হয় পরিপূরক। বাট এটা এত গুরুত্বপূর্ণ না, পরিপূরক শব্দটা এমসিকিউর জন্য এত গুরুত্বপূর্ণ না। এতে কি থাকে এটা তো আমরা পড়তেছি যে 5 কার্বনের শর্করা থাকে, নাইট্রোজেন বেস থাকে বা ক্ষার বলি, এগুলো কি কি? এডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন, আর থাকে কি অজৈব ফসফেট। তাই কয়টা জিনিস? 3টা জিনিস পাইছি। এদেরকে একসাথে কি বলা হয়? নিউক্লিওটাইড। আর শুধুমাত্র এই দুটোকে একসাথে আমরা বলি কি? নিউক্লিওসাইড। আর এটা হচ্ছে নিউক্লিওটাইড, ডিএনএ ক্রোমোজোমের স্থায়ী পদার্থ। ওই আমি তো বলছিলাম ডিএনএ কি আমরা ওই লাইব্রেরি থেকে বের করতে পারি? ডিএনএটাকে কি আমরা কি বের করতে পারছিলাম নিউক্লিয়াস থেকে? আমরা পারি নাই বলে তো আমরা কি করছিলাম, একটা ফটোকপি করে বের করছিলাম। এই জন্য ডিএনএকে বলা হয় কি? স্থায়ী পদার্থ। কে আবিষ্কার করছে? এটা কিন্তু এমসিকিউর পড়া। হ্যাঁ, স্লাইড তো সিক্রেট গ্রুপে দিই, তুমি কি সিক্রেট গ্রুপে নাই? আচ্ছা দেখ, এটা কিন্তু এমসিকিউর পড়া, এটা এমসিকিউর পড়া। স্থায়ী পদার্থ সরাসরি জিজ্ঞেস করবে না, জিজ্ঞেস করবে হচ্ছে তোকে তোকে হচ্ছে ওই যে বহু নির্বাচনী কতগুলো উদ্দীপক আছে না, ওইখানে দিবে যে একটা লাইন দিবে উদ্দীপক যে নিচের জিনিসটি হচ্ছে নিউক্লিয়াসের স্থায়ী পদার্থ, তখন তোকে বুঝে নিতে হবে যে হ্যাঁ আসলে এখানে স্থায়ী পদার্থটা বুঝাইছে। কে আবিষ্কার করছে? ওয়াটসন এবং ক্রিক দিছে। কত সালে দিছে? এটা 1953 সালে দিছে। এটাকে ডাবল হেলিক্স কেন বলা হয়? হেলিক্স মানে হচ্ছে এই যে একটা পেঁচানো, যেহেতু এখানে 2টা পেঁচানো এই জন্য বলে ডাবল হেলিক্স, আর আরএনএ হচ্ছে সিঙ্গেল হেলিক্স। এটাকে বলা হয় দ্বিসূত্রী, যেহেতু ডাবল হেলিক্স 2টা সূত্র এই জন্য ডাবল হেলিক্স বলা হয়। আচ্ছা, নাইট্রোজেন বেস কয় ধরনের? 2 ধরনের, পিউরিন, পাইরিমিডিন। এগুলো কিন্তু আমি পড়াইছি, এগুলো আর বেশি কিছু আমি বলে যাব না। অ্যাডেনিন, গুয়ানিন এগুলো কিন্তু পড়াই ফেলছি। অ্যাডেনিন, গুয়ানিন এগুলো হলো পিউরিন, আর সাইটোসিন। বুঝি নাই? তোর কথা আসলে শুনতেছি না। অ্যাডিন পূর্ণ ও এটা পড়া আগে, এটা শিখ। পারিমিন আমি তো যাচ্ছি এখানে, থাইমিনের সাথে এগুলো যুক্ত এটা পড়ালাম, গুয়ানির সাথে সাইটোসিন এটা পড়ালাম, কয়টা হাইড্রোজেন বন্ধন? 3টা পড়ালাম। এখন আসি হচ্ছে এই জায়গায়, যে জায়গায় যে তোরা গুলাই ফেলিস, এই জায়গাটা আমি বোঝানোর জন্য বলছি আমাদের বইয়ে ছবিটা ভুল দেয়া। আসলে পূর্ণগুণন বলতে কি বোঝায়? পূর্ণগুণন বলতে বোঝায় যে ধর এখান থেকে শুরু হয়ে এখান পর্যন্ত আসাটাকে পূর্ণগুণন। এটাকে কখনো বলিস না যে আচ্ছা ভাই এতটুক পূর্ণগুণন, নো, পূর্ণগুণন এতটুক না, এখান থেকে শুরু করে আবার এই জায়গায় আসাকে বলে পূর্ণগুণন। তাহলে এটার একটা পূর্ণগুণন, এটার পূর্ণগুণন শেষ হবে কোন জায়গায়? এই জায়গায়। এই জন্য বলছি, কিন্তু আমি যদি বইয়ের ছবিটা দেখি, বইয়ের ছবি কি বোঝা যায় যে এই জায়গা থেকে আসলে এই জায়গায় আসার কথাটা? কারণ দেখতে মনে হয় কি সবগুলো তো সেমই, কিন্তু এটার ক্ষেত্রে দেখ, এটার ক্ষেত্রে দেখ, এটার ক্ষেত্রে দেখ যে এই জায়গাটা আর এই জায়গাটা কি সেম? এই আলাদা, এটা বোঝা যায়, একদম পার্থক্য করা যায়। তো এই জন্য এই ছবিটা আঁকবি, এরকম করে আঁকার চেষ্টা করবি যে একটু করে যাতে বোঝা যায় যে এখানে একটু ফাঁক একটু কম দিবি স্থানটা, এখানে একটু বেশি দিবি। তাহলে আমরা এখন কি করতেছি, আমরা এই যে এখান থেকে এটাকে আমরা বলতেছি একটা পূর্ণগুণন, এখান থেকে এখানে আমরা বলতেছি একটা পূর্ণগুণন। তা পূর্ণগুণনের দৈর্ঘ্যটা কত বলছে? এই যে সুতরাং একটি সাথে পরিপূর্ণ, আচ্ছা পাইরিমিডিয়ান এটা পড়ছি। প্রতি ঘূর্ণনের সংখ্যা, প্রতি ঘূর্ণন হচ্ছে কি 34 অ্যাংস্ট্রম দৈর্ঘ্য বিশিষ্ট। অর্থাৎ সেটা কি জিনিস এটা আমি বুঝাই দিচ্ছি, যে এখান থেকে আমি যদি এখান পর্যন্ত ঘোরায় আনি, আমার যতটুকু মাপ, এই মাপটাকে আমরা বলি 34 অ্যাংস্ট্রম। এখন অ্যাংস্ট্রম জিনিসটা কি? আমরা যেমন মিটার বলি, মিলিমিটার বলি, সেন্টিমিটার বলি, এটার মধ্যে একটা একক, তাকে বলা হয় অ্যাংস্ট্রম। তাহলে হোয়াট ইজ অ্যাংস্ট্রম? আমরা যদি 1 মিটারকে 10⁻10 দ্বারা ভাগ করি, অর্থাৎ 10⁻10 মানে কত? তাহলে কত হবে? 10 গুণ 100, মানে আরও 10টা শূন্য, 1 2 3 4 5 6 7 8 9 10, কত কোটি? এটা তো লাখ, এটা হচ্ছে কত? 1000।
1000 কোটি দিয়ে ভাগ করলে, 1 মিটারকে যদি আমরা 1000 কোটি দিয়ে ভাগ করি যা পাবো সেটাকে আমরা বলি অ্যাংস্ট্রম। তো দেখছো আমরা কি ডিএনএটাকে চোখে দেখতে পারি? 1 মিটার মানে তো আমরা দেখতে পারি, তো 1 মিটারকে যদি আমি 1000 কোটি ভাগ করি তাহলে এটা আসলে ক্ষুদ্র ক্ষুদ্র হয়ে যাবে, এটা আমরা দেখতেই পাবো না। তাহলে অ্যাংস্ট্রম মানে কি? অ্যাংস্ট্রম মানে আসলে আলাদা কিছু না, 1 অ্যাংস্ট্রম বলতে বোঝায় 10⁻⁻10 মিটার। অর্থাৎ আমরা 1 মিটারকে 10⁻10 দিয়ে ভাগ করি, তো আমরা জানি কি 1 এরকম থাকলে আমরা কি লিখি? ইনভার্স লিখি না? ম্যাথে পড়তেছস না? এভাবে লিখি না? এভাবে লিখি। হ্যাঁ, গুড। এখন বুঝছো যে আসলে প্রতিগুণন বলতে কি বুঝাইছে, যে এই জায়গা থেকে শুরু করে এইটুকু যে জায়গাটা, এটার মাপ করলে, মাপ নিলে আমরা পাবো হচ্ছে কি অ্যাংস্ট্রম। আচ্ছা, প্রতিগুণনের মধ্যে আমি যদি এখান থেকে এখানে ঘুরাই আসি, এইখান থেকে যদি এখানে ঘুরাই আসি, আমি এখানে কয়টা জিনিস পাবো? এটা তো ক্লিয়ারলি তো এখানে দেখা যাবে না। ধর আমি 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা কয়টা পাইলাম? 10টা থাকে। তাহলে প্রতিঘূর্ণনে যে হেলিক্স ইয়ার সংখ্যা, সিরিজ সংখ্যা, প্রতিগুণনে সিরিজ সংখ্যা কয়টা? 10টা। তাইলে বল একটা সিরিজ দৈর্ঘ্য কত হবে? প্রতিগুণনে যদি এই এতটুকু যদি আমার কত হয়, এখান থেকে এখানে যদি আমার আসতে কত লাগে? 34 অ্যাংস্ট্রম হয়। আর এখানে যদি 10টা সিঁড়ি থাকে, আমি এটাকে কত দিয়ে ভাগ করব? বুঝতেছস? কি নিয়ম বুঝোস তো? যে এখানে 10টা সিঁড়ি আছে, তাহলে 10টি সিঁড়ির দৈর্ঘ্য, 10টি সিঁড়ির দৈর্ঘ্য 34 অ্যাংস্ট্রম। তাহলে একটি সিঁড়ির দৈর্ঘ্য কত হবে? 34/10 না? তাহলে কত হবে? 3.4 অ্যাংস্ট্রম। এটা তো জানো যে নিচে 10 থাকলে দশমিকের জন্য 1, একটা 1 ঘর পর থাকলে একটা 0। এইটা বুঝাই দিচ্ছি, ম্যাথ সহ পড়াই দিচ্ছি আর কি। তাহলে দুইটি নিউক্লিওটাইড বা সিঁড়ির দৈর্ঘ্য, নিউক্লিওটাইড বলতে আসলে কি বোঝাচ্ছি? যে একটা নিউক্লিওটাইড একটা নিউক্লিওটাইড। বা আর একটু দেখাই, এই যে এটা একটা নিউক্লিওটাইড, এটা একটা নিউক্লিওটাইড, দুইটার মাঝখানে যে দূরত্বটা, এই যে এই দূরত্বটা হচ্ছে কত? 3.4 অ্যাংস্ট্রম। আর 1 অ্যাংস্ট্রম বলতে কি বুঝে যাম? 10⁻10 মিটার। আচ্ছা, এগুলো তো আমরা জানি। নিউক্লিওটাইডগুলো বিপরীত দিকে থাকে, তো বিপরীত মানে কি? অ্যান্টি প্যারাল বা বিপরীতভাবে সমান্তরালে থাকে, অনেকটা পেঁচানো সিঁড়ির মতো। ক্ষারগুলো সাহিত্য অক্ষের সাথে লম্বভাবে থাকে। এখন এটা কি কেউ বুঝছো? এই লাইনটা আমাকে কেউ বলতে পারবি যে আমি বুঝছি ভাইয়া, যে ক্ষারগুলো সাহিত্য অক্ষের সাথে লম্বাভাবে থাকে। আজকে প্রায় 5 হয়ে গেছে, আমরা আর বেশি না, তো আর 5-6 লাইন আছে। কিন্তু আমি তোদেরকে সিকিউ লেখার জন্য এখান থেকে মানা করতেছি, আমি নিজে তোদেরকে একটা সিকিউ লেখা দিয়ে দিব, ওইটাই নোট করে রাখবি বইয়ে। কারণ এত প্যারাগ্রাফ লিখতে গেলে বইয়ের সময় পাবি না, চিত্র আঁকতে হবে, প্যারাগ্রাফ লিখতে হবে, এত সময় কই? এই কথাটা কি কেউ বুঝছস কি না? আমি জানি এগুলো হচ্ছে পরীক্ষায় বা এত গুরুত্ব না, কিন্তু যদি পরীক্ষায় হঠাৎ করে উল্টা বলে কথা বলে, দেখ দেখ এইটা হচ্ছে কি, ধর আমি হচ্ছে এখানে যদি মাঝখানে একটা এই আছে, আমাদের বইয়ে আছে, বইয়ে তো নাই না, আমরা বানাইছিলাম, আমরা যখন আমাদের কলেজে আসছি বানাইছিলাম। এবং আমাদের যে গ্রুপটা, ওটা হচ্ছে ফার্স্ট প্রাইজ পাইছিল। মানে আমরা হচ্ছে নিচের দিকে একটা মোটর সেট করছিলাম, এটার উপর একটা দ্বন্দ্বের মাধ্যমে মোটরটা সেট করছিলাম, এটা ঘুরতো, এটা হচ্ছে ঘুরতো। আমি ছবি পাইলে আমার গ্যালারিতে যে ছবিগুলো পাই দেখাবো তোদের। এটা তো ঘুরতো, এবং আমাদের স্যার থেকে হচ্ছে কাচ্চি খাইছিলাম। তো এই যে মাঝখানে একটা আমি দ্বন্দ্ব দিলাম, এর মাঝখানে এটাকে দাঁড় করালাম, এই যে দণ্ড যেটা দিছি, এটাকে আমরা বলতে অক্ষ। তো অক্ষের সাথে এটা কত ডিগ্রি কোণে? দেখতো এগুলো কত ডিগ্রি কোণে? এটা যদি আমার অক্ষ হয়, মানে চিন্তা করে, এটা মাঝখানে, এটা হচ্ছে এই ডিএনএর মাঝখানে আমি একটা কি দিলাম? অক্ষ দিলাম। এটার সাথে কত ডিগ্রি? এটার সাথে এটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। কত ডিগ্রি? এই 90 ডিগ্রি। এটা লিখছে দেখো, লম্বভাবে অবস্থান করে। না স্কুলে না, আমাদের মেডিকেলে, স্কুলে না। 90 ডিগ্রি অবস্থান করে। তাহলে দেখ এগুলো, অর্থাৎ এগুলো কি বলছে? অর্থাৎ ডিএনএর বাইরের দিকের দ্বন্দ্ব দুইটি প্রধান অক্ষ পরপর সুগার ও ফসফেট দিয়ে গঠিত, এবং এদের ভিতরের দিকে নাইট্রোজেন বেস অবস্থান করে। এগুলো কোনো দরকার নাই, কিন্তু আদি কোষের ডিএনএ। আচ্ছা, আরেকটা কথা, আমরা যে এতক্ষণ পেঁচানো বলতেছি না, এটা একমাত্র থাকে হচ্ছে লিখে ফেলো, সবাই লিখে ফেলো। পেঁচানোটা থাকে হচ্ছে একমাত্র প্রকৃত কোষে। পেঁচানো ডিএনএ থাকে প্রকৃত কোষে, পেঁচানো ডিএনএ থাকে প্রকৃত কোষে। প্রকৃত কোষ বলতে কি বোঝায়? প্রকৃত কোষে যাদের নিউক্লিয়াসে সুগঠিত সব কিছু আছে, আর গোলাকার যেটা
গোলাকার ডিএনএ, সেটা হচ্ছে আদিকোষ। এবং এটার একটা নাম আছে, কেউ বলতে পারবে এই নামটা কি? সেটা হচ্ছে কি, ও বাস্তবে কিন্তু নিউক্লিয়াস না, বাট দেখতে নিউক্লিয়াসের মতো। দেখতে কারো মতো হইলে আমরা কোনো একটা শব্দের পিছনে কি করি? অয়েড যুক্ত করি। তো আমরা যেহেতু নিউক্লিয়াসের মতো, যেটা কথা নিউক্লিওয়েড, ঠিক আছে? এটার একটা নাম আছে। কেমন এটা দেখতে আসলে এরকম, এটা একটা গোল, এটা একটা গোল, এটা গোল যদি হয়, এটা গোল, এটা এরকম থাকে আর কি, এগুলো এটার সাথে এরকম থাকে, এইভাবে থাকে, এভাবে থাকে, এভাবে থাকে, ক্লিয়ার? এই গোল এভাবে থাকতেছে। এটার হচ্ছে আসলে বাস্তবতে কোনো কি নাই, এর কোনো নিউক্লিওপ্লাজম নাই, ক্রোমাটিন জালিকা নাই, জাস্ট এরকম গোল একটা জিনিস থাকে। এগুলো জানার জন্য বলছি, বাট এটা ইম্পর্টেন্ট না, এই কথাটা ইম্পর্টেন্ট যে গোলাকার থাকে আদিকোষে। ওকে, আরেকটা আছে, সেটা কি? ডিএনএ ডাবল হেলিক্সের ব্যাস সর্বোচ্চ 20 অ্যাংস্ট্রম। ব্যাস জিনিসটা কি? এই যে আমি যে মাঝখানে একটা কি দিলাম, আমি মাঝখানে যে একটা কক্ষ দিলাম, অক্ষ, এটা থেকে এটার দূরত্ব, এটাকে আমরা কি বলি? ব্যাসার্ধ। তাহলে এটার দূরত্ব কি? এটা যদি ব্যাস হয়, এটা হবে কি? কেউ কি বুঝতেছস না? ধর এটা একটা ডিএনএ, এই মাঝখানে আমি একটা দ্বন্দ্ব দিয়ে জিনিসটাকে দাঁড় করাইলাম, ঠিক আছে? আমি যদি তোদের যদি দেখাইতে পারতাম আসলে সবচেয়ে ভালো হইতো। এই যে চিন্তা কর, মাঝখানে হচ্ছে একটা লাঠি দিয়ে আমি এগুলোকে দাঁড় করাইলাম, তো এটা থেকে এটার একটা দূরত্ব আছে না, এই জায়গাটা একটা দূরত্ব আছে না? তো কোনো একটা গোলাকার বস্তুর দূরত্বকে আমরা কি বলি? ব্যাসার্ধ বলি না এতটুকুকে? আর পুরোটাকে আমরা কি বলি? ব্যাস। তো এই যে এই ব্যাসটার দৈর্ঘ্য হচ্ছে কি সর্বদা সমান থাকে, এটা হচ্ছে কি 20 অ্যাংস্ট্রম। তাহলে দুইটা মাপ কিন্তু আমরা পড়তেছি, একটা হচ্ছে 34 অ্যাংস্ট্রম, একটা হচ্ছে 20 অ্যাংস্ট্রম। আরগুলো হচ্ছে কি, এটা তো বললাম যে কেমিক্যাল ভিত্তি হিসেবে কাজ করে, ক্রোমোজোম প্রধান উপাদান এবং বংশবৃদ্ধির রাসায়নিক ভিত্তি হিসেবে কাজ করে। মার্ক মাই দিস লাইন ফর দ্য এমসিকিউ। এখানে দুইটা কথা লিখে ফেলছে, প্রধান উপাদান বললে ক্রোমোজোম দাগাবা, রাসায়নিক ভিত্তি বললে ক্রোমোজোম দাগাবা, নট ডিএনএ। কখনো ডিএনএ দাগাবা না। তোমার মনে হইতে পারে আনসার ডিএনএ হইতে পারে না। প্রধান উপাদান বললে ক্রোমোজোম আনসার, রাসায়নিক ভিত্তি বললে ক্রোমোজোম আনসার। আর যদি জিজ্ঞেস করে প্রকৃত ধারক কারা, তখন আনসার হবে ডিএনএ। আমি কিন্তু তোদেরকে এই জন্যই বলতেছি, কেন মার্কগুলো আমি চাইলে বলতে পারতাম বই পড়ে, এখন বইটা পড়লে চোরা শেষ করে ফেলতে পারবি। আমি বই দাগাই দেওয়ার মানে হচ্ছে যাতে কোনো এমসিকিউ যাতে ভুল না হয়। প্রকৃত ধারক বললে আনসার হবে ডিএনএ, যদি বলে প্রধান উপাদান তাহলে ক্রোমোজোম, যদি বলে রাসায়নিক বিধি তাহলে ক্রোমোজোম। শেষ, আমাদের পড়া দুটুকুই।